সেখানে একটা কৃত্রিম পাহাড় ছিল। হেমন্ত একটা পাথর তুলে সজোরে এবার তাদের দিকে ছুঁড়ে দিল। বলে একজন চিৎকার করে উঠল। রায় বাহাদুর হাঁকলেন, अरे क्या हुआ? हुजूर, बगल से महावीर सिंह का खोपड़ी फोड़ दीजिए है। अच्छा रहो, हम बंदूक निकालते हैं। এই গল্পে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে বাল্যবিবাহের উল্লেখ আছে। বর্তমান আইনে বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। দ্য ওয়ান্ডারিং বুকশেলফ বাল্যবিবাহকে সমর্থন করে না। শ্রোতা বন্ধুদের অনুরোধ, গল্পের সময়কাল বিবেচনা করে এটিকে কেবল একটি সাহিত্যিক সৃষ্টি হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা নিষিদ্ধ হল। আজকের গল্পের মূল চরিত্রে রাজশ্রী, শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প নিষিদ্ধ হল। বাগবাজারে দুর্গাচরণ বাবু তার 12 বছরের সুসজ্জিতা ও অলংকার পরা মেয়েটির হাত ধরে বৈঠকখানায় প্রবেশ করে বললেন, এইটি আমার মেজ মেয়ে রায় বাহাদুর বাবু। মা, একে প্রণাম করো, প্রণাম করো। ভবানীপুর নিবাসী প্রফুল্ল কুমার মিত্র বাহাদুর পারিষদদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দরিদ্র দুর্গাচরণের তক্তাপোষে বসে মাথা হুপে ধূমপান করছিলেন। মেয়েটি সলজ্জভাবে তার পায়ের কাছে মাথা ঠেকিয়ে নিচু চোখে দাঁড়িয়ে রইল। রায় বাহাদুরের বয়স 50 বছর হবে। দিব্য গৌরবর্ণ পুরুষ, মোটাসোটা, হাস্যোজ্জ্বল বড় বড় চোখ, কোপ ও দাড়ি দুই কামানো। খুব চওড়া পাড়ের বহুমূল্য শালের জোড়া গায়ে দিয়ে বসেছিলেন। প্রসন্ন দৃষ্টিতে কয়েক মুহূর্ত কন্যাটির দিকে তাকিয়ে তিনি বললেন, বাহ, বেশ মেয়ে, খাসা মেয়ে। বেঁচে থাকো মা, সুখে থাকো। দিব্যি মেয়েটি নয় হে সুরেশ? আগে তারা সন্দেহ কি? তা মা, তোমার নামটি কি বলো তো? মেয়েটির ওষ্ঠযুগল সামান্য কাঁপল, কিন্তু কোনো শব্দ উচ্চারিত হলো না। দুর্গাচরণ বাবু উৎসাহ দিয়ে তাকে বললেন, বলো মা, বলো। মেয়েটি তখন অস্ফুট স্বরে বলল, শ্রীমতী নন্দরানী দাসী। নন্দরানী? বাহ বাহ বাহ, বেশ, নামটিও বেশ। কেমন যতীন্দ্রা, কি বুঝছো? বাবা, লক্ষ্মী প্রতিমার মতো নাম। বাবা, নন্দরানী নাম, বাড়িতে সবাই রানী বলে ডাকে। রানী? তা আপনার মেয়ে রাজরানী হওয়ারই উপযুক্ত বটে। বুকারি নিকুত, চোখ দুটিও চমৎকার। এই গোসাল মশাই কি বলেন? হে মেয়ে, আপনার পুত্রবধূ হওয়ার জন্য একদম উপযুক্ত, একদম উপযুক্ত। তা মা, দাঁড়িয়ে রইলে কেন? বসো, এখানেই বসো। দুর্গাচরণ বাবু, আপনি বা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। মেয়েটি ইতস্তত করছিল। তার পিতা বললেন, বসো মা, বসো বসো। বলে নিজেও বসলেন। মেয়েটিও মাথা নিচু করে পিতার কাছে ঘেঁষে বসল। রায় বাহাদুর জিজ্ঞাসা করলেন, তা তুমি কি বড় মা? হ্যাঁ?
আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ, পদ্যপাঠ প্রথম ভাগ, আর সরল শুভঙ্করী। পান সাজতে জানো? জানি। বাহ 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 বাহ। আমার বড় মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার পর বাড়ির সব পান তো ওই সাজে। এই যা খেলেন ওরই সাজা পান। তাই নাকি? এ তো বেশ পান, আমি তো এখনো চিবোচ্ছি। তা রান্না বান্না কিছু শিখেছো মা? শিখেছি। তাও ঠিক আছে, বেশ বেশ বেশ। ওই আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল এইসব রাঁধতে পারো তো? পারি। ও বাবা, এরই মধ্যে শিখেছো? হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, আবার লক্ষ্মী মেয়ে। আমি আর বাপ হয়ে কি বলবো বলুন রায় বাহাদুর বাবু? যদি আমার মেয়েটিকে গ্রহণ করেন তবেই দেখতে পাবেন। গত মাসে আমার স্ত্রী যখন আতুরে, বড় মেয়ে শিবপুরে, অনেক কাকুতি মিকুতি করার পরেও বেআই মশাই তারে পাঠালেন। তখন এই রানী আমাদের সংসারটা চালিয়ে দিয়েছে। ওকে যদি নেন সবাই জানতে পারবেন। দেবো না, দেবো না মানে লুপে নেবো। এ মন মেয়ে পেলে কেউ আর ছাড়ে? কি বলো সতীশ? আগে তাতে আর সন্দেহ কি? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তারপর মাকে ছুটি দিই। হ্যাঁ মা, আমার মাথায় পাকা চুল তুলে দিতে পারবে তো? দুপুরবেলা খেয়ে যখন আমি শোবো বিছানায়, তখন এই বুড়ো নতুন বাবাটির কাছে বসে বসে একটা একটা করে পাকা চুল তুলে দিতে পারবে কি? এটি বোধহয় সে করি। কি বলো মা? তোমার বাবার মাথায় তো পাকা চুলই নেই, কি বলো? নন্দরানীর মুখেও সামান্য হাসি দেখা দিল। মুখটি তুলে সে রায়বাহাদুরের মাথার দিকে চাইল। দেখল সেখানে চুলের সংখ্যা খুবই কম এবং দূর দূরান্তে অবস্থিত। তার মৌনতাই সম্মতি জ্ঞান করে রায়বাহাদুর বললেন, আচ্ছা মা, সে পরীক্ষা হবে। যাও, এখন বাড়ির ভেতরে যাও। হ্যাঁ। বাইরে ঝি দাঁড়িয়েছিল। নন্দরানী তক্তপোষ থেকে নামা মাত্র সে এসে তার হাত ধরে অন্তঃপুরে নিয়ে গেল। বৈঠক থেকে হুঁকোটি তুলে নিয়ে প্রায় 1 মিনিট কাল রায়বাহাদুর নীরবে ধূমপান করলেন। পরে হুঁকো দুর্গাচরণ বাবুর হাতে দিয়ে বললেন, তারপর ভায়া, কবে বিয়ে দেওয়া তোমার মত বলো। এই যা, এই তোমাকে আপনি থেকে তুমি বলে ফেললাম যে। তুমি বলুন, আপনি বললেই বরং আমাকে লজ্জা দেওয়া হয়। আমি আপনার চেয়ে সব বিষয়ই ছোট, বয়সে ধনে মানে। তুমি বয়সে আমার ছোট, সে স্বীকারই করছি। তাই বলে চুল পেকেছে বলে আমি খুব যে বুড়ো হয়ে গেছি তা কিন্তু ভেবো না। এই বলে দুর্গাচরণ বাবুর পিঠ চাপড়ে দিলেন। পারিষদরাও খুব হাসতে লাগলো। দুর্গাচরণ বাবুও হাসতে হাসতে বললেন, যবে অনুমতি করেন তবেই বিবাহ হতে পারে, এই ফাল্গুন মাসে হোক না। তবে আমি তো সামান্য লোক, মানে গরিব আর কি। গরিব তো কি হয়েছে, গরিব আর এমন কি ব্যাপার? আর গরিবই বা কিসের? তুমি কি কারো কাছে ভিক্ষা চাইতে গিয়েছো নাকি? তাহলে কি সেই বা গরিব? গরিবের মেয়ের কি তা বলে বিয়ে হবে না? সে কি আইবুড়ো থাকবে? এই হিন্দু শাস্ত্রের অমন বিধান নয়, বুঝলে? তুমি বোধহয় আজকালের বরপণ প্রথা ভেবে এই কথা বলছো। আমি কিন্তু সেই প্রথার বিরোধী, ভয়ঙ্কর বিরোধী, এই বলে দিল। আগে হ্যাঁ, সে কথা শুনেই তো কি পড়নি? আমার সামাজিক সমস্যা সমাধান নামে যে বইটা লিখেছি সেটা পড়নি? তাতে বরপণ বলে একটা চ্যাপ্টারই রয়েছে। বরপণ প্রথাকে আমি যাচ্ছে তাই রকম গালাগালি দিয়েছি, একেবারে যাচ্ছে তাই করে। কি পড়নি?
না না, পড়েছি বই কি আপনার বইকে না পড়েছি। আপনি একজন বিখ্যাত গ্রন্থকার। কোথায় বিখ্যাত? হ্যাঁ, বঙ্কিম একজন বিখ্যাত গ্রন্থকার বটে। সে আমার ছোটবেলাকার বন্ধু কিনা, প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে আইন পড়তু। সে কি আর আজকের কথা? বঙ্কিমের খুব নাম হয়েছে বটে। তার একখানি নতুন বই বেরিয়েছে, রাজসিংহ, পড়েছ? হু করে বিক্রি হচ্ছে। হ্যাঁ, অথচ আমার বই দেখো পোকায় কাটছে, কেউ কিনছেই না। তাই বঙ্কিমকে বলছিলাম সেদিন। কি কথা হলো? কি কথা হলো? বলুন। কি কথা হলো? বঙ্কিমকে বললাম, ওয়ে তোমার যেরকম নাম হয়েছে, তুমি এই রকম সবার লবা লড়াই ছেড়ে এমন খান কত উপন্যাস লেখো যাতে দেশের উপকার হয়। আমার কথা তো শোনে না, এবার তুমি লিখলে বরং তোমার কথা শুনবে। এই যে বর্পণ প্রথাটি সমাজের মধ্যে প্রবেশ করেছে, ক্রমে যে সর্বনাশটা হয়ে যাচ্ছে, এবার এই বর্পণ প্রথার দোষ দেখিয়ে চুটিয়ে একখানা নোবেল লেখো দেখি। আর একখানা লেখো যা পরে বাঙালির বিলাসিতা, বিশেষ করে চা খাওয়াটা একটু কমে। একখানা লেখো যৌথ কারবার সম্বন্ধে, কেননা বাঙালিরা যৌথ কারবারে ফেল হয়ে যায়। কি কি উপায় অবলম্বন করলে তা সফল হতে পারে তার বৈজ্ঞানিক তত্ত্বটি বিশেষ করে বুঝিয়ে দাও। প্লটও তোমায় বলে দিচ্ছি, তাতে দেখাও যে জনকয়েক বাঙালি যুবক কলেজ থেকে বেরিয়ে একসঙ্গে মিলে যৌথ কারবার আরম্ভ করলে আর দিন দিন তাদের উন্নতি হতে লাগলো। ক্রমে তারা এক একটি লক্ষ্যপতি হয়ে দাঁড়ালো, তারপর গভর্নমেন্ট থেকে খেতাব পেলে ইত্যাদি ইত্যাদি। তা নয় খালি লব আর লড়াই। ওইসব লিখে দেশের কি উপকার হবে বলো দেখি? হ্যাঁ, তা বঙ্কিম বাবু কি বললেন? কি আর বলবে, খালি হাসতে লাগে। বললে, আচ্ছা তাহলে যৌথ কারবারের নভেলটাই আরম্ভ করি। কাঁচামালের কি দর আর কোথায় কোন জিনিস পাওয়া যায়, রেল ভাড়াই বা কত, সেগুলো পরিশেষ্ট করে ছেপে দেবো। হ্যাঁ, যত করেই বিদ্রুপ করলো আর কি। আমি আর কি করি, তখন বললাম তোমার যা খুশি তাই করো, বলে রাগ করে চলে এলাম। হ্যাঁ, রায়বাহাদুরের মুখখানি অত্যন্ত অপ্রসন্ন দেখাতে লাগলো। প্রায় 5 মিনিট কাল তামাক খেয়ে তবে তিনি কতকটা প্রকৃতস্থ হলেন। দুর্গাচরণবাবু বললেন, টাকা কড়ি সম্বন্ধে আমার প্রতি অনুগ্রহ যদি করেন, তাহলে আমার কিন্তু কোনো বাধাই নেই। যে দিন অনুমতি করেন সেই দিনই বিবাহ হতেই পারে। সামনে ফাল্গুন মাসে। রাও আরো কথা আছে। আসল কথাটাই তো ভুলে যাচ্ছিলাম। বিবাহ সম্বন্ধে আমার একটি মত আছে। সে বিষয়ে যদি তুমি স্বীকার হও, তবেই কিন্তু আমি আমার ছেলের বিবাহ দিতে পারি। কি মত আজ্ঞা করুন। এই দেখো, এই সামাজিক সমস্যা সমাধান যে বইটা আমি লিখেছি, তাতে বাল্যবিবাহ বলে একটা পরিচ্ছেদ আছে, পড়েছ? আগে বোধ হয় কি জানি, ঠিক মনে পড়ছে না আসলে। তা সে প্রবন্ধে আমি দেখিয়েছি বাল্যবিবাহ ভালোই জিনিস। আমাদের সমাজে এই একান্নবর্তী পরিবার প্রথা যতদিন প্রচলিত থাকবে, ততদিন বাল্যবিবাহ ভিন্ন উপায় নেই। কেবলমাত্র স্বামীটি স্ত্রীলোকের পরিচয় নয়, শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর, ননদ, ভাজ, এই সব নিয়ে তাকে ঘরকন্যা করতে হবে। সুতরাং ছোটবেলা থেকেই বউকে সেই পরিবারভুক্ত হতে হবে, কেমন কিনা? আগে হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, প্রমাণ হলো বাল্যবিবাহ আমাদের সমাজের পক্ষে অত্যন্ত উপযোগী, এটা অনেকেই স্বীকার করেন। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে ভায়া, সেটি আমি আবিষ্কার করেছি। কি বলো দেখি কিন্তুটা কি? দুর্গাচরণবাবু মাথা চুলকাতে লাগলেন, কিছুই বলতে পারলেন না। রায়বাহাদুর বলতে লাগলেন, বাল্যবিবাহ হবে বটে, কিন্তু একটু বয়স না হলে স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে না।
আমার বইতে মেয়ের বয়স 16 বছর আর ছেলের বয়স 24 বছর এইটা নির্দিষ্ট করে দিয়েছি। এর পূর্বে তাদের একত্র হতে দেওয়া কোনো মতেই উচিত নয়। ডাক্তারি শাস্ত্র খুলে দেখো, আমার মত যথার্থ কিনা বুঝতে পারবে। বলে রায় বাহাদুর একটু গর্বের হাসি হেসে মুখটি উঁচু করে রইলেন। দুর্গাচরণ বাবু নিচু মুখে কিছুক্ষণ ভেবে বললেন, কথা তো ঠিকই, কিন্তু বড় মুশকিল যে মানে আমার রানীর বয়স এখন ধরুন 12, এই শ্রাবণ মাস 12 পেরিয়ে 13 পড়বে। তবে 3-4 বছর এখন জামাই আনতে পারবো না। বাড়ির মেয়েরা তো তাহলে আহা হা হা, কেন জামাই আনতে পারবে না কেন? অবশ্যই পারবে। যেদিন বলবে তোমার জামাইকে পাঠিয়ে দেবো। তাকে খাওয়াও দাওয়াও, আদর করো, যত্ন করো, বাড়ির মেয়েরা আমোদ আহ্লাদ করুক, যা খুশি করুক, কিন্তু এই নিয়মটি প্রতিপালন করতে হবে, এইটাই কথা। হ্যাঁ, সেটা তো বড় সমস্যার কথা। সমস্যাই তো। আর এই সব সমস্যার সমাধান করেছি বলেই তো আমার বইয়ের নাম করেছি সামাজিক সমস্যা সমাধান। এবার দেখো, এর সুন্দর উপায় আমি বেরও করেছি, যদিও হঠাৎ সেটা কারো মনে আসে না। তবে কি উপায়? বউ অন্দরে থাকবে, ছেলে ঘরের বাইরে শোবে। ব্যাস, হয়ে গেল। কেমন সহজ উপায় নয়? কি? দুর্গাচরণ বাবু কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। শেষে বললেন, লোকত ধর্ম তো সেটা কি ভালো হয়? কেউ কথার প্রতিবাদ করলে রায় বাহাদুর অত্যন্ত রেগে যান। বললেন, আমি ভালো বুঝেছি তাই লিখেছি। তোমার ভালো বোধ না হয় অন্যত্র তোমার মেয়ের বিয়ের চেষ্টা করে দেখতে পারবো। আমার কিন্তু এই এক কথা, পাহাড় নড়বে তো নড়বে, প্রফুল্ল মিত্রের কথা কিন্তু নড়বে না, স্পষ্ট করে বলে দিলাম। বলে তিনি গম্ভীরভাবে বসে রইলেন। রায় বাহাদুরের এই ভাবান্তর দেখে দুর্গাচরণ বাবু একটু ভীত হয়ে পড়লেন। পাত্রটি হাতছাড়া হলে পরেই দুঃখের বিষয় হবে। বছরে 40,000 টাকা জমিদারির আয়, কলকাতায় 2-3টে বড় বড় বাড়িও রয়েছে। রায় বাহাদুরের ওই একমাত্র পুত্র বিয়ে পড়ছে, সুশীল, সচ্চরিত্র, সুপুরুষ, 1 পয়সা পণ অবধি দিতে হবে না। এবার এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে? তাই সবিনয়ে নানা মিষ্টি কথায় দুর্গাচরণ বাবু তার ভাবি বৈবাহিকের মনস্তুষ্টি সম্পাদনে যত্নবান হলেন। বাড়িতে পরামর্শ করে যেমন হয় আগামীকাল সকালে গিয়ে রায় বাহাদুরকে জানিয়ে আসবেন বললেন। রায় বাহাদুর তখন হাসতে হাসতে সপারিষদ বিদায় গ্রহণ করলেন। তার বৃহৎ ল্যান্ডো গাড়ি যুগল ওয়েলারের পদভারে দুর্গাচরণ বাবুর ক্ষুদ্র গলি কাঁপিয়ে সদর রাস্তা দিয়ে বের হয়ে গেল। ফাল্গুন মাসেই শুভ বিবাহ ক্রিয়া সম্পন্ন হয়ে গেল। রায়বাহাদুরের পুত্রের নাম শ্রীমান হেমন্ত কুমার। ফুলশয্যা হয়নি, হয়েছিল বইকি, কিন্তু তারপর যে কয়েকটি দিন বধূ সেখানে রইল, বরের সাথে তার আর সাক্ষাৎ হলো না। রায়বাহাদুর আগেই তার স্ত্রী ও পরিবারস্থ অন্য সকলের প্রতি তার ভীষণ আজ্ঞা প্রচার করে রেখেছিলেন। গৃহিণী নিজের স্বামীকে বেশ চিনতেন, সুতরাং হুকুম রদ করানোর জন্য তার বৃথা চেষ্টা করলেন না। সপ্তাহকাল থেকে রানী পিত্রালয়ে আবার চলে গেল। দুর্গাচরণ বাবু জামাতাকে নিমন্ত্রণ করে আনা বুদ্ধির কাজ বলে বিবেচনা করলেন না। গৃহিণী কর্তৃক এই বিষয়ে বারবার অনুরুদ্ধ হয়ে তিনি বললেন, এই দেখো, জামাইকে সকালবেলা নিয়ে এসে বেলাবেলি ফিরে পাঠাতে পারি, কিন্তু তার ছেলের সঙ্গে বউয়ের দেখা হয়নি এই কথা বেআই যদি বিশ্বাস না করেন, তখন সাপাই সাপ কি কোথায় পাবো? বেআইয়ের মেজাজ জানো তো। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হলো। দুর্গাচরণ বাবু রানীকে শিবপুরে তার বড় মেয়ের শ্বশুর বাড়িতে রেখে মাতব্বর হ্যালিবাই সাক্ষী সৃষ্টি করে এসে তারপর হেমন্ত কুমারকে সেই গৃহে এনে জামাত্রী অর্চনা করলেন। তারপর আষাঢ় মাসে রায় বাহাদুর বধূকে নিজের বাড়িতে নিয়ে এলেন। হেমন্ত এতদিন অন্তঃপুরেই শুতো, কিন্তু এইবার বাইরের বাড়িতে নির্বাসিত হলো।
এবছর তার এক্সামিনের পড়া, কিন্তু মেঘদূত মুখস্থ করে ও পয়রা ইত্যাদি বিবিধ ছন্দে বিরহমূলক নানা কবিতা লিখে সে বর্ষা কাটাতে লাগলো। 2 বার জলযোগ ও 2 বার আহার করবার জন্য হেমন্ত কুমার অন্তঃপুরে ঢুকত। বধূ আসার 15 দিন পরে একদিন হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে গেল, আর তারপর থেকেই মাঝে মাঝে এরকম চোখাচোখি হতে লাগলো। নির্দিষ্ট 4 বার ছাড়া আরো 2-3 বার অন্তঃপুরে ঢোকার আছিলা হেমন্ত আবিষ্কার করে নিল। সন্ধ্যের আগে একদিন জল খেয়ে ফেরার পথে হেমন্ত দেখল বধূ এক স্থানে জড়সড় হয়ে ঘোমটা নিয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই। যাবার সময় সে বধূর শাড়িটি স্পর্শ করে গেল। আর এরপর থেকেই প্রায় প্রতিদিনই এরকম ঘটত। ক্রমে চিঠি বিনিময়, পান বিনিময় এবং আরো কি কি বিনিময় ঠিক জানি না, সেই ক্ষণিক মিলনেই সম্পন্ন হতে লাগলো। বর্ষা কাটল, শরৎকাল এলো। ভাদ্রের শেষ সপ্তাহে বঙ্গবাণী মাসিক পত্রিকায় চকরের ব্যথা শীর্ষক হেমন্তের এক কবিতা ছাপা হলো। নিচে তার নাম লেখা ছিল। কবিতাটি কেমন করে জানি রায় বাহাদুরের চোখে পড়ে গেল। পরদিনই তিনি বৈবাহিককে চিঠি লিখলেন, পুতু মাতা অনেকদিন এসেছে, মায়ের জন্য বোধহয় তার মন কেমন করে। অতএব আশ্বিন মাস পড়লেই তুমি তাকে কিছুদিনের জন্য নিয়ে যাবে। দুর্গাচরণ বাবু এসে মেয়েকে বাড়িতে নিয়ে গেলেন। কার্তিক মাসে প্রেসিডেন্সি কলেজ খোলার 2-3 দিন পরে ক্লাসে বসে হেমন্ত একখানি চিঠি পেল। শিরোনামের হাতের লেখা তার অপরিচিত, বাংলায় লেখা এবং মেয়ের লেখা বলেই তার মনে হলো। দেখে হেমন্ত একটু আশ্চর্য হলো, কারণ কলেজের ঠিকানায় কখনো তার কোনো চিঠি আসে না। টিকিটের ওপর মোহর দেখল শিবপুর। পাশে বসা একজন ছাত্র বলল, ইগো গিন্নির চিঠি নাকি? না, বলে চিঠিটি হেমন্ত কোটের বুক পকেটে লুকিয়ে রাখল এবং অধ্যাপকের বক্তৃতার প্রতি বিশেষ মনোসংযোগের ভান করে রইল। আসলে তার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসছিল। শিবপুরে আমার বড় শালীর শ্বশুর বাড়ি, সেখান থেকেই কি চিঠি এলো? কখনো তো আসে না, আজ এলো, তার কারণ কি? রানী কি তার দিদির মাধ্যমে তাকে চিঠি পাঠিয়েছে? তাই যদি হয় তবে দিদির মাধ্যমে আমাকে এই চিঠি লেখা তার উচিত হবে কিনা, আর আমারই তাকে চিঠি লেখা উচিত হবে কিনা? যদি লিখি তবে বাবার সেটা ধরে ফেলার সম্ভাবনা আছে কি? আচ্ছা, সকলের বাবা যেমন, আমার বাবা তেমন কেন নন? কেমন একটা কঠিন টাইপের নিষ্ঠুর এত মানুষ, এত নিষ্ঠুর কেন? এসব কঠিন বিষয় চিন্তা করতে করতে হঠাৎ হেমন্ত পিপাস অনুভব করল। ক্লাসের শেষ দিকে এবং দরজার খুব কাছেই সে বসেছিল। শুরুত করে বেরিয়ে গেল। জলের জন্য দারোয়ানের কাছে তাকে যেতে হলো না, কারণ পকেটের ভেতর খামের মধ্যেই তার তৃষ্ণা মেটানোর জিনিসটি ছিল। বাগানে নেমে গিয়ে চিঠিটি খুলে সে পড়ল। তাতে লেখা ছিল, 17 নম্বর বিনোদ বোসের গলি, শিবপুর, 25শে কার্তিক। কল্যাণ বরেশ ভাই হেমন্ত। আমাকে চিনতে পারবে কিনা বলতে পারি না, কারণ একদিন মাত্র বাসর ঘরে আমায় তুমি দেখেছিলে, তাও 8-9 মাস আগে। আমি তোমার দিদি হই, তোমার শ্বশুর মহাশয়ের বড় মেয়ে। উপরে লেখা ঠিকানায় আমার শ্বশুর বাড়ি। আমার দিদি শাশুড়ি তোমাকে দেখেননি, একবার দেখতে চান। তোমার কলেজ থেকে শিবপুর তো এমন কিছু দূর নয়, বড় জোর 1 ঘন্টার পথ। শিবপুর ঘাটে নেমে যাকে আমাদের ঠিকানা বলবে সেই পথ দেখিয়ে দিতে পারবে। তোমার সঙ্গে আমারও অনেক জরুরি কথা আছে, তাই যত তাড়াতাড়ি পারো অবশ্যই একদিন আসবে। বেলা 12টা থেকে 2টোর মধ্যে এলেই ভালো হয়। আমার শাশুড়ির অনুমতি নিয়ে এই চিঠি তোমাকে লিখছি। আশীর্বাদিকা, তোমার দিদি যামিনী। পুনশ্চ তোমার রানী গতকাল থেকে কিন্তু এখানে।
আগামী রবিবার বাবা এসে তাকে নিয়ে যাবেন। চিঠিটি বিশেষ করে শেষ 2 লাইন 2-3 বার পড়ে হেমন্ত ক্লাসে ফিরে গেল। অধ্যাপক মহাশয় তখন সনেটের রূপ বুঝিয়ে দিচ্ছিলেন। শেষ 2 লাইনেই সনেটের সমস্ত মিষ্টি রসটুকু জমা হয়ে থাকে। সেই দিন কলেজে বাকি কয়েক ঘন্টা কি যে বক্তৃতা হলো হেমন্ত তা কিছু বুঝতে পারে না। রাতে শুয়ে সে খালি ভাবতে লাগলো, তার দিদি শাশুড়ি সত্যি কি আমাকে দেখার জন্য ব্যাকুল? সেখানে গেলে রানীর সঙ্গে আমার কি দেখা হবে? কিরকম যেন কপাল ভরসা হয় না। পিতৃসত্য রক্ষা করার জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, আমি ছেলে হয়ে বাবার সত্য ভাঙবো কেন? হয় হোক, তারা যদি আমায় জল খাওয়ার জন্য জোরাজুরি করে কখনই খাবো না, একটা পান পর্যন্ত খাবো না। না, দেখা হবে বই কি, অবশ্যই হবে। সব কথা জানতে পেরেই বোধ হয় দিদি আমাকে সেখানে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, দিদির বাবাই তো প্রতিজ্ঞাবদ্ধ, দিদি তো আর প্রতিজ্ঞাবদ্ধ নন। বোধ হয় আমাদের দুঃখে তার প্রাণ কেঁদেছে, তাই এত কৌশল নিয়েছেন। নইলে বাড়ির ঠিকানায় চিঠি না লিখে কলেজের ঠিকানায় চিঠি লিখলেন কেন? রানী সেখানে রবিবার পর্যন্ত আছে, এই কথাই বিশেষ করে লেখার কারণ কি? আমার যেটা মনে হচ্ছে দেখা বোধ করি হলেও হতে পারে। হ্যাঁ, শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুষ্টু মিষ্টি রোম্যান্টিক গল্প নিষিদ্ধ ফল। এরকম আরও গল্প শুনতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। কি গল্পের পর কি হলো জানতে খুব ইচ্ছে করছে? ঠিক আছে, আর দেরি করব না, শুনতে থাকুন আজকের গল্প নিষিদ্ধ ফলের পরবর্তী অংশ। হেমন্ত আজ স্নান খাওয়া একটু তাড়াতাড়ি সেরে নিল। অন্য দিনের চেয়ে 1 ঘন্টা আগেই আজ কলেজের দিকে রওনা হলো। আজ নাকি 11টা থেকেই লেকচার শুরু। 11:15টার সময় কলেজের সামনে গাড়ি থেকে নেমে কোচম্যানকে হেমন্ত বলল, আজ বাড়ি ফিরতে দেরি হবে, 4টের আগে গাড়ি আনার দরকার নেই, যাও। গাড়ি চলে গেল। দারোয়ানের কাছে বইপত্র রেখে হেমন্ত একখানি ভাড়ার গাড়ি নিল। তখনও কলকাতায় ইলেকট্রিক ট্রাম আসেনি, ঘোড়ার ট্রাম মাঝে মাঝেই বন্ধ হয়ে যেত। ট্রামকে বিশ্বাস করতে পারল না। ভাড়ার গাড়িতে চাঁদপাল ঘাট, সেখান থেকে নৌকায় শিবপুর, গঙ্গার বুক থেকে শিবপুর দেখা যেতে লাগলো। হেমন্ত সেই দিকে ব্যাকুলভাবে চেয়ে রইল। নৌকাখানা চলেছে একেবারে ধীর গতিতে, মাঝিগুলো সব অলসতার রাজা। শিবপুর ঘাটে নেমে বাড়ি খুঁজে নিতেও কিছু সময় নষ্ট হলো। শুনল গৃহকর্তা হাওড়ার উকিল, তার ছেলে বাগবাজারে যার বিয়ে হয়েছে সে কলকাতার কোন অফিসের নায়েব খাজাঞ্চি। পথের লোকের কাছ থেকেই এই খবর হেমন্ত জোগাড় করল। 17 নম্বরের সামনে আসা মাত্র হেমন্ত ঘড়ি খুলে দেখল কলেজ থেকে আসতে 1 ঘন্টা 20 মিনিট লেগেছে। ডাকাডাকিতে একজন চাকর এসে দরজা খুলে দিল। পরিচয় নিয়ে ভিতরে সে খবর দিতে গেল। তারপর একজন ঝি এসে বলল, জামাই বাবু ভালো আছেন তো? আসুন আসুন, বাড়ির ভেতরে আসুন। তার পেছন পেছনে হেমন্ত দোতলার একটি ঘরে গিয়ে পৌঁছালো। অল্পক্ষণ পরেই, কি ভাই, চিনতে পারো? বলে 19 কিংবা 20 বছরের ফর্সা হাসি খুশি এক যুবতী এসে ঘরে ঢুকলেন। তার কোলে 1 বছরের একটি শিশু। হেমন্তের মনে পড়ল বাসর ঘরে একে দেখেছিল বটে। যামিনী দিদি বলে তাকে প্রণাম করতে গেল। যামিনী বলল, হয়েছে ভাই হয়েছে, আমি এমনি তোমাকে আশীর্বাদ করছি। আর
আশীর্বাদের দরকারই বা কি? রানীর সঙ্গে যেদিন তোমার বিয়ে হয়েছে সেই দিনই তো রাজা হয়েছ। বলে যামিনী মিষ্টি হাসির লহরী তুলল। সঙ্গে সঙ্গে বন্ধ জানালার বাইরে বারান্দা থেকে কয়েকটি মেয়ের গলার চাপা হাসির শব্দও শোনা গেল। কে রে ছুরিগুলো? পালা বলছে এখান থেকে, খুব বাড়াবাড়ি করছিস। বলে যামিনী বাইরে বের হওয়া মাত্রই ঝমঝম শব্দ করতে করতে কয়েক জোড়া পা সিঁড়ি দিয়ে নেমে গেল। যামিনী ফিরে এলে হেমন্ত জিজ্ঞাসা করলো, দিদি, আমাকে ডেকেছিলেন কেন? কেন বলো দেখি? যদি বলতে পারো তো সন্দেশ খাওয়াবো। বলতে পারলাম না দিদি, সন্দেশ আমার কপালে নেই। বলে হেমন্ত খোকাকে নেওয়ার জন্য হাত বাড়ালো। খোকা এই অপরিচিত লোকের কোলে যেতে মোটেও রাজি হলো না। তার মা তাকে কত করে বোঝালো। যাও বাবা, কোলে যাও, তোমার মেয়েছে মশাই হন, তোমাকে কত ভালোবাসেন, কত আদর করবেন। লক্ষ্মী বাবা, যাও বাবা। বাজি হতভাগা ছেলে, কোলে না গেলি তোর বয়েই গেল। বাড়ির খবর নেওয়ার পর যামিনী বলল, তা হ্যাঁ ভাই, কটা পর্যন্ত তুমি এখানে থাকতে পারবে? বেলা 2:30টার সময় আমাকে বেরোতে হবে দিদি। ঘরে ঘড়ি ছিল। যামিনী দেখলো 12:30 প্রায় বাজে। বলল, আচ্ছা, তবে দিদিমাকে ডেকে আনি। 2 মিনিট পরে হেমন্ত শুনল ঝুমঝুম করে মলের শব্দ আসছে কাছে। হেমন্ত ভাবল, যামিনী দিদির পায়ে তো এককাছি করে মল দেখেছি, ঝুমঝুম করে কে আসে? দিদিমার আওয়াজ কি ওই রকম হবে? সেই শব্দ ঘর অব্দি কিন্তু এলো না, বাইরেই থেমে গেল। যামিনী একাই ঘরে ঢুকে হেসে বলল, দিদিমার এখন সময় হলো না ভাই, এখনো তার পুজো সারা হয়নি। তা অন্য কাউকে তোমার যদি দরকার হয় তো বলো, আর কাউকে চাই? এবার হেমন্তের মুখ লাল হয়ে উঠল। আশায় ও আনন্দে তার বুকটা কেমন ঢিপ ঢিপ করতে লাগলো। যামিনী হেসে বাইরে থেকে যাকে টেনে আনলো, কুসুম রঙের শাড়িতে তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, তাকে ভেতরের দিকে ঠেলে দিয়ে সে বলল, এই নাও তোমার রানী, নাও ভাই রাজা। রাজা ও রানীর অভিনয় আমরা কেউ আড়ি পেতে দেখব না, সে আমরা থিয়েটারেই দেখে নিয়েছি। আমি এখন চললাম, নিশ্চিন্ত হয়ে 2টো পর্যন্ত তুমি রাজত্ব করো, আমি ততক্ষণ তোমার জন্য জলখাবার তৈরি করি। বলে যামিনী কোনো উত্তরের অপেক্ষা না করে সশব্দে সিঁড়ি দিয়ে নেমে গেল। কার্তিক মাস কাটল, অঘ্রাণ এলো। রানী বাপের বাড়িতে। এখন আর হেমন্তের কলেজ নেই, লেকচার শেষ হয়ে গেছে। ফাল্গুন মাসে পরীক্ষা। কয়েকদিন বাড়িতে থেকে হেমন্ত বলল, এখানে গোলমেলে আমার খুব পড়াশোনার ব্যাঘাত হচ্ছে। কলকাতায় মেসে গিয়ে বরং কটা মাস আমি গিয়ে থাকি। ছেলের এই পড়াশোনার ইচ্ছে দেখে বাবা কোনো বাধা দিলেন না। হেমন্ত মেসে গিয়ে রইল। তার মধ্যে তার শ্যালক কুঞ্জলালের সঙ্গেও আলাপ হয়েছিল। মাঝে মাঝেই অফিসের পর কুঞ্জ এসে তাকে শিবপুরে ধরে নিয়ে যেত। অন্যদিকে যামিনীর বোন স্নেহ এই সময় খুব বেড়ে গিয়েছিল। প্রায়ই সে রানীকে বাপের বাড়ি থেকে আনিয়ে নিজের কাছে রাখত। ফাল্গুন মাসে হেমন্তের পরীক্ষা হলো। রায়বাহাদুর বউকে নিজের বাড়িতে ফিরিয়ে আনলেন। বৈশাখের শেষে বিয়ে পরীক্ষার ফল বেরোলো, কিন্তু হেমন্তের নাম গেজেটে কোথাও খুঁজে পাওয়া গেল না। গরমের ছুটির পর কলেজ খুললে রায়বাহাদুর ছেলেকে বললেন, শোনো, বাড়িতে গোলমেলে পড়াশোনা ভালো হবে না, তুমি বরং কলকাতার মেসে গিয়ে থাকো, যাও। বাবাকে হেমন্ত কিছু বলতে খুব একটা সাহস করলো না। মায়ের কাছে গিয়ে মেসে থাকা যে কি কষ্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে যে কত খারাপ ও স্বাস্থ্যের ক্ষতি করে, এরকম সব কিছু বিস্তারিত বলল।
গিন্নি ভয়ে স্বামীর কাছে এই কথা তুললেন, কিন্তু বকুনি খেয়ে আবার ফিরে এলেন। বেসেই হেমন্তকে যেতেই হলো। বাবার হুকুম অনুযায়ী প্রতি রবিবার সকালে হেমন্ত বাড়ি আসে। জলখাবার খাওয়ার পর বিকেলে আবার মেসে ফিরে যায়। ভিতরে যাবার পথে রানীর শাড়ির রং পর্যন্ত আর দেখতে পায় না। 2 রবিবার এই রকম কাটলে বাড়ির একজন ঝিকে ঘুষ দিয়ে স্ত্রীর কাছে হেমন্ত চিঠি পাঠালো। রবিবারে ঝির মাধ্যমে দুজনের চিঠি চালাচালি চলতে লাগলো। এরপর পুজো এলো। ছুটিতে হেমন্ত মেস ছেড়ে বাড়ি এলো। খুব আশা করেছিল অন্তত বিজয়া প্রণাম করার সুযোগেও রানী একবার তার কাছে আসতে পারবে, কিন্তু তার সেই আশাও বিফল হলো। হেমন্ত এখন থেকে খুব হতাশ হয়ে পড়ল। যখন বাড়ি আসে চুপ করে উদাস চোখে বসে থাকে। কখনো কখনো মাথায় হাত দিয়ে বসে কি ভাবে। এক রবিবার ঝি তাকে ফাঁকা পেয়ে হেমন্তকে বলল, দাদা বাবু, বৌদিদিমণি রোজ রাতে কাঁদেন। কেন জি, কাঁদে কেন? হাজার হোক দাদা বাবু স্বামী তো। দিদিমণি বলেন এমন কপাল করে এসেছিলাম যে স্বামীকে চোখেও একবার দেখতে পাইনি। তুই কি করে জানলি জি? যে ঘরে বৌদিদিমণি শোন, আমিও সেই ঘরের মেঝেতে বিছনা করে শুই তো। পরের রবিবার ঝি বলল, দাদা বাবু, একটাবার আপনি বৌদিদিমণির সঙ্গে দেখা করুন। তবে উপায় কি? আপনি যদি এক কাজ করেন তো হয়। কি কাজ জি? আপনি যেমন রবিবারে আসেন, একদিন যদি বলেন আমার শরীর খারাপ হয়েছে কি কিছু হয়েছে এই বলে যদি থেকে যান, তাহলে অনেক রাতে সবাই ঘুমোলে আমি আস্তে আস্তে উঠে এসে আপনাকে দরজা খুলে দিতে পারি। হেমন্ত বসে ভাবতে লাগলো। রানী যে ঘরে শোয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সেটাই প্রথম ঘর। তার বাবার শোয়ার ঘর সেখান থেকে একটু দূরে। খুব সাবধানে যেতে পারলে হয়তো সফল হওয়া অসম্ভব নয়, কিন্তু বড় ভয় করে যদি ধরা পড়ে যায়। ছি, সে এক বিশাল কেলেঙ্কারি। ছি বলল, কি বলেন দাদা বাবু? তোমার বউ দিদিমণি কি বলেন? তিনি বলেন না ঝি, ওসব কাজ নেই, আমার খুব ভয় করে। আচ্ছা, আমি ভেবে দেখব বলে ঝিকে হেমন্ত বিদায় দিল। মেসে ফিরে গিয়ে রোমিও জুলিয়েট নাটক পড়তে পড়তে হঠাৎ তার মনে হলো যদি দড়ির মই পাই তবে বাগান দিয়ে পেছনের জানলা পথে সেও রানীর ঘরে ঢুকতে পারবে। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলো সাহেবদের দোকানে 15 টাকা দামের দড়ির মই কিনতে পাওয়া যায়। আর দেরি না করে সেই মই একটা হেমন্ত কিনেই আনলো। পরের রবিবারে ছোট একটা হাত ব্যাগের মধ্যে সেই মইটা লুকিয়ে হেমন্ত বাড়ি নিয়ে গেল। ঠিক সময়ে ঝিয়ের মাধ্যমে সেই মই এবং একটি চিঠি স্ত্রীর কাছে সে পাঠিয়ে দিল। চিঠিতে এই রকম লেখা ছিল, হৃদয়ে রানী আমার, 1 বছর বিচ্ছেদ সহ্য করলাম, আর পারছি না। তোমাকে একটা বার দেখতে না পেলে আমার যেন কেমন পাগল পাগল লাগে, মনে হচ্ছে এবার পাগলই হয়ে যাব। ঝি যে উপায় বলেছিল তাতে তুমি রাজি হওনি। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম ওটা নিরাপদ নয়, কিন্তু এবার একটা সুন্দর উপায় আমি বের করেছি। তুমি যদি একটু সাহস করো তবেই আমাদের মিলন হতে পারে। ঝির হাতে যে জিনিসটা পাঠালাম সেটা একটা দড়ির মই। ওটার একটা দিক তোমার ঘরের বাগানের দিক থেকে যে জানলা আছে সেই জানলায় বেঁধে যদি নিচে ঝুলিয়ে দাও, তবে বাগান থেকে ওই মই বেয়ে আমি অনায়াসেই তোমার ঘরে উঠে যেতে পারি। দড়ি খুব শক্ত, ছেঁড়ার কোনো ভয় নেই। এখন তুমি সাহস করলেই হয়। রাত 11টার সময় মইটার জানলার কাছে খুব শক্ত করে বেঁধে ওটা নিচে ফেলে দেবে। ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে আমি পাঁচিল টপকে বাগানের ভেতর দিয়ে তোমার জানলার কাছে পৌঁছাবো। এই প্রস্তাবে তুমি যদি রাজি না হও তাহলে আমার খুব কষ্ট হবে যেন। লক্ষ্মীটি আমার, খেতে না করো না। কোনো ভয় নেই, বিপদের একটু আশঙ্কা নেই। তারপর আবার ভোরবেলায় ওই মই দিয়ে নেমে আমি কলকাতায় চলে যাব। ইতি, তোমার স্বামী। ঘন্টা 2 পরে ঝি এলে হেমন্ত জিজ্ঞাসা করলো, কি জি, রাজি হয়েছে? হয়েছে,
কিন্তু অনেক কষ্টে। তবে কাল রাতে 11টার পর আমি আসবো, কেমন? আসবেন? আচ্ছা, তবে কথা রইল, তোমরা ঠিক থেকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক থাকবো দাদাবাবু। কলকাতায় শীতটা এবার খুব তাড়াতাড়ি পড়ে গিয়েছে। যদিও এখনো অগ্রহায়ণ শেষ হয়নি, তবুও ঠান্ডার কামড় বেশ তীক্ষ্ণ হয়েছে। সন্ধ্যার রাতেও গায়ে লেপ সহ্য হয়। দিনেও লোকে গরম মোজা ব্যবহার করতে শুরু করেছে। খবরের কাগজে খবর, কুহাট গিরিপথে তুষারপাত হয়ে গিয়েছে। অন্ধকার রাত। বিজ্জিল তার ঘড়িতে ঠং ঠং করে 11টা বাজল। ভবানীপুরের যে অংশে রায়বাহাদুর প্রফুল্ল মিত্রের বাড়ি, সেটা রসা রোড থেকে কিছুটা পশ্চিমে। সদর দরজাটা বড় রাস্তার উপর। বাড়ির পেছনের বাগানের দুই দিক দিয়ে তুলনামূলক নির্জন পথ। বাগানের পশ্চিম দিকের পথটা আরো নির্জন, কারণ তার উল্টো দিকে একটা সুরকির কল আছে। রাতে সেখানে বড় একটা কেউ থাকে না। 11টা বাজার অল্পক্ষণ পরেই কাশারিপাড়া রাস্তার মোড়ে একখানি ভাড়ার গাড়ি এসে দাঁড়ালো। কালো আলোয়ানে ঢাকা শরীর এক যুবক গাড়ি থেকে নেমে কোচম্যানকে ভাড়ার টাকা দিল। গাড়ি তখন সেখান থেকে ধীরে ধীরে চলে গেল। বলা বাহুল্য, যুবক আর অন্য কেউ নয়, বিরহ জ্বরে আক্রান্ত আমাদের এই হেমন্ত। হেমন্ত তখন দ্রুত পদে তাদের বাগানের পিছনের রাস্তাটার দিকে চলল। কাছাকাছি এসে সে নিজের গতি একটু কমিয়ে দিল। রাস্তাটা যেখানে ঘুরে বাগানের দিকে গিয়েছে, সেখানে হেমন্ত দেখল এক কনস্টেবল কম্বলের ওভারকোট গায়ে দিয়ে বাড়ির দরজার কাছে বসে আপন মনে সিগারেট খাচ্ছে। চুরির মন। হেমন্ত আর চোখে তার দিকে তাকাতে তাকাতে গেল। সেই মোড়ের ওপর যে ল্যাম্পপোস্ট ছিল, কিছুটা পর্যন্ত বাগানের পাঁচিল তার আলোয় আলোকিত। তারপর পুরোটাই অন্ধকার। হেমন্ত ভাবল, এই অন্ধকার অংশেই কোনো একটা সুবিধাজনক জায়গায় পাঁচিলটা তাকে টপকাতে হবে। অনেক বয়স পর্যন্ত সে জিমন্যাস্টিক করেছে, এখনো নিয়মিত ফুটবল খেলে। তার হাতে পায়ে যথেষ্টই জোর আছে। পাঁচিল টপকানোর মতো একটা জায়গা খুঁজতে লাগলো। এমন সময় দূরে কার পায়ের শব্দ শুনল, তাই একটু অপেক্ষা করতে লাগলো। অথচ এক জায়গায় দাঁড়িয়েও থাকা যায় না। যেদিক থেকে পায়ের শব্দ আসছিল সেই দিকেই হেমন্ত যেতে লাগলো। দেখলো দোকানদার বা মিস্ত্রি শ্রেণীর একজন লোক তাকে পেরিয়ে চলে গেল। হেমন্ত আবার ভাবল, যে জায়গাটা সে টপকানোর জন্য বেছে নিয়েছিল তার উল্টো দিকে বাগানের একটা বড় জামরুল গাছ আছে। পাঁচিল থেকে লাফ দিয়ে সেই গাছের একটা ডাল ধরে ঝুলে পড়াই তার ইচ্ছে। অনেক কষ্টে হেমন্ত পাঁচিলে উঠল। উঠতে একটু তার হাঁটু ঝরে গেল, কনিয়ে তো চোট লাগলো। ওহো, কবি সত্যিই বলেছেন, প্রেমের পথ বড়ই মসৃণ নয়। পাঁচিলে বসে ডাল ধরার চেষ্টায় হেমন্ত এবার হাত বাড়ালো, কিন্তু কোনো ডালই সে নাগাল পেল না। একে অন্ধকার, তাতে ডালগুলো আবার কালো। এবার হেমন্ত অনেক কষ্টে পাঁচিলের উপর উঠে দাঁড়ালো, হাত বাড়ালো, তবুও ডাল ধরতে পারে না। এমন সময় একজনের পায়ের শব্দ সে শুনতে পেল। ভাবলো পাঁচিলে দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই দেখতে পাবে। অন্ধকারে তাই সেখানেই ঘাপটি মেরে বসলো। এবার বসার সময় পাঁচিলের সিমেন্ট একটুখানি খসে গিয়ে নিচে পড়ল। যে আসছিল সে এই শব্দে এবার দাঁড়িয়ে পড়ল। ভাবলো বোধহয় জামরুল পড়ছে। সেই পাড়ারই লোক, আগেও এখান থেকে জামরুল কুড়িয়ে খেয়েছে। এবার জামরুল খুঁজতে খুঁজতে ওপরের দিকে তাকিয়ে বলে দৌড় দিল। তার কাণ্ড দেখে হেমন্তর হাসি পেল, কিন্তু পরের মুহূর্তেই ভয়ের কারণ দেখা দিল।
শুনল মোড়ের ওপার থেকে একটা গম্ভীর গলা। अरे कौन है कहाँ है একটা চোর है कांस्टेबल जी একটা চোর है कहाँ कहाँ वही हुआ मित्र बाबूদের पांचिल में वही चोर बैठा है बैठ के जामुन खाता है এই কথা শোনা মাত্র चोरीदार हो বলে কনস্টেবল এক বিশাল চিৎকার দিল। হেমন্ত পাঁচিলে বসে বিপদ গুনল। এরে, পরক্ষণেই শুনল নাকড়া জুতোর আওয়াজ ছুটে আসছে। বুলসাই টর্চের তীব্র আলো রাস্তায় পড়ল। হেমন্ত তখন নিরুপায় হয়ে বাগানের ভেতর লাফ দিল। সেখানে কিছু ভাঙা ইট পড়েছিল, তাতে হেমন্তর শরীরে বিভিন্ন জায়গায় চোট লাগলো। কনস্টেবলটা ছুটতে ছুটতে ঠিক সেইখানে এসে দাঁড়ালো। किधर गया है किधर गया পাঁচিলের ওপর গাছের ওপর তীব্র আলো ফেলে আবার ছুটতে ছুটতে ফিরে গেল। হেমন্ত তখন আস্তে আস্তে উঠে দাঁড়ালো। বাড়ির দিকে চেয়ে দেখলো দোতলা একটি জানালা থেকে সামান্য সামান্য আলো আসছে, বাকি সব জানলা একদম অন্ধকার। দাঁড়িয়ে ধুতিটা হেমন্ত খুলেই ফেলল। নিচে ফুটবল খেলার হাঁটু পর্যন্ত প্যান্ট পরে এসেছিল, কারণ ধুতি লটর পটর করে দড়ির মইতে চড়তে তার অসুবিধা হবে। তাই ধুতিটা সে জামরুল গাছের ডালে টাঙিয়ে রাখলো। ভোরে ফেরার পথে আবার সময় করে পরে নেবে। কোমরে আলোয়ানটা যেমন বাঁধা ছিল তেমনই বাঁধা রইল। এই অবস্থায় হেমন্ত জানলার দিকে এগোতে লাগলো। কোনো ফুল গাছ পাছে মারিয়ে নষ্ট না করে ফেলে এই ভয়ে খুব সাবধানে সরু পথ খুঁজে খুঁজে ধীরে ধীরে যেতে লাগলো। যখন প্রায় অর্ধেক পথ পেরিয়েছে তখন হঠাৎ বাগানের দরজা খুলে গেল। ৩-৪ জন লোক লণ্ঠন হাতে বাগানে ঢুকে বলতে লাগলো, জামরুল का पेड़वा ভিড়া তখন লোকগুলো ধীরে ধীরে জামরুল গাছের দিকে এগোলো। এবার কি হবে? হেমন্ত একটা গাছের আড়ালে দাঁড়ালো। গলার স্বরে ছিল তাদের বাড়ির জমাদার মহাবীর সিং এবং 2 জন দারোয়ানের সঙ্গে কনস্টেবলটাও এসছে। কিছুটা দূরে গিয়ে মহাবীর সিং বলল, কেহ তো না বুঝাই হয়। भाग गया लड़का अपन आँखिया से हम कुत्ते देख ली हो तुम्हारे कसम এক মুহূর্ত পরে उका है বলতে বলতে সবাই জামরুল গাছের দিকে চলল। কয়েক মুহূর্ত পরে হেমন্ত দেখলো গাছের ডাল থেকে ঝোলানো সেই তার সাদা ধুতিটার উপরে লণ্ঠনের আলো পড়েছে। এবার সেই বিপদের সময়ও তার বড় হাসি পেল। দৌড়া হো পকড়ালি চোর। বলে তারা চিৎকার করে সেই কাপড়ের দিকে ছুটল। কাছে গিয়ে তারা বলল, হাত তারিখে ই তো খালি লুগা বুঝা হ্যাঁ। কাপড়টা তারা নামিয়ে নিয়ে লণ্ঠনের আলোয় পরীক্ষা করতে লাগলো। এমন সময় গলা শোনা গেল, अरे क्या है कहाँ है महावीर सिंह হুজুর বাগিচা মে চোর ঘুষা হয়। अरे खोज खोज पकड़ो তখন তারা লণ্ঠন নিয়ে বাগানের ভেতর খুঁজতে শুরু করলো। হেমন্ত দেখলো বিপদ, এখনই ওরা এসে পড়বে। এখন উপায় কি? পাঁচিল টোপকে পালানো ছাড়া আর এই মুহূর্তে কোনো উপায় নেই। হেমন্ত জুতো খুলে ফেললো। ওরাও যেমন বাগানের মধ্যে ঢুকছে, সেও গাছের আড়ালে আড়ালে পাঁচিলের দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ পরে একজন চিৎকার করে উঠল। उका सारुआ भागे है সেখানে একটা কৃত্রিম পাহাড় ছিল। হেমন্ত একটা পাথর তুলে সজোরে এবার তাদের দিকে ছুঁড়ে দিল। আরে বাপ রে বাপ, জান গইল রে বাপ, আরে বাপ। বলে একজন চিৎকার করে উঠল। রায় বাহাদুর হাঁকলেন, अरे क्या हुआ हुजूर अब पकड़ से महावीर सिंह का खोपड़ी फोड़ दीजिए है अच्छा रहो हम बंदूक निकालते हैं বলে রায় বাহাদুর সশব্দে জানলা বন্ধ করে দিলেন। হেমন্ত দেখলো পাঁচিলের কাছে যাওয়া এখন তার মোটেও নিরাপদ নয়। তার থেকে রানীর শোয়ার ঘরের জানলাটা বরং তার কাছে। কোনোভাবে সে যদি জানলার কাছে পৌঁছাতে পারে তবে সে মই নিয়ে উপরে উঠে যায়। তারপর বাগানে যত খুশি ওরা খুঁজুক, বাবা এসে যত পারেন বন্দুকের আওয়াজ করুন, তারা টিকিটিও খুঁজে পাবেন না। এই ভেবে সে গাছের আড়ালে আড়ালে গুটি গুটি জানলার দিকে এগোলো। ক্রমে মই পেয়ে উঠতে শুরু করলো। সে যখন অর্ধেক পথ উঠেছে তখন পেছনের দরজা থেকে হঠাৎ
গুড়ুম করে বন্দুকের আওয়াজ হলো। লণ্ঠন হাতে চাকর সহ স্বয়ং রায় বাহাদুর বাগানে ঢুকলেন। বউয়ের জানলার দিকে তার নজর পড়া মাত্র তিনি হাঁকলেন। কে রে? কে রে? বলতে বলতে হেমন্ত জানলার কাছে পৌঁছে গেল। ভেতরে ঢুকে তক্ষুনি মই টেনে ওপরে তুলে জানলা বন্ধ করে দিল। অন্যদিকে রায় বাহাদুর হাঁকলেন, তোর ঘরে মে ঘুষা, তোর ঘরে মে ঘুষা, দৌড়ো, সব আদমি ভিতর চলো, পাগড়াস কর। বলে তিনি সদল বলে বাড়ির মধ্যে ছুটে এলেন। লোকগুলো উঠোনে ঘাঁটি কেড়ে দাঁড়িয়ে রইল। তিনি বন্দুক হাতে ছুটে গিয়ে ওপরে বউয়ের শোয়ার ঘরের দরজা জোরে জোরে ধাক্কালেন। দরজা খোলো, ভেতরে চোর ঢুকেছে, দরজা খোলো। ঝি কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল। কই কই চোর কই, চোর কই? রায় বাহাদুর এবার ঘরে ঢুকে দেখলেন মেঝের ওপর তার পুত্রবধূ জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর চোর পালঙ্কের ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে থরথর করে কাঁপছে। পরদিন রায়বাহাদুর সামাজিক সমস্যা সমাধান বইয়ের এক জায়গা খুলে 24 কথাটি কেটে 22 এবং 16 কথাটি কেটে 14 করে দিলেন। যদি কখনো বইয়ের দ্বিতীয় সংস্করণ বের হয় তবে এই রকম সংশোধিত আকারেই ছাপা হবে। শুনলেন আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নিষিদ্ধ ফল। আজকের গল্পের সকল পুরুষ চরিত্রে শুভ, নন্দরানীর চরিত্রে সমৃদ্ধি, যামিনী ও কাজের ঝিয়ের চরিত্রে রাজশ্রী। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।